আরও একবার চলে এলাম আপনাদের সামনে। কেমন আছেন আপনারা? একে তো পরিস্থিতি পরিবেশ বেশ গরম, তার মধ্যে ভোটের উত্তাপ, সব মিলিয়ে একটা ত্রাহি ত্রাহি ব্যাপার তো রয়েছেই। তো যাই হোক, আমরা যেরকম বলেছিলাম যে প্রত্যেকটা কেন্দ্রে আমরা আলাদা আলাদা করে একটু নজর রাখবো। তো আজকে আমরা মূলত দুটি কেন্দ্রে নজর রাখবো, উত্তরপাড়া এবং ভবানীপুর। আমাদের সঙ্গে রয়েছেন রাজনৈতিক বিশ্লেষক, সাংবাদিক এবং নিউজ কোম্পানির এডিটর অর্ক ভাদুরী। অর্ক, প্রথমে একটু উত্তরপাড়াতে যদি যাই, আমরা চোখ রাখি। উত্তরপাড়ায় আমরা মোটামুটি জানি যে একটা নিশ্চিত কিছু পরিমাণ কিছু পার্সেন্টেজ ভোট সিপিএম এর রয়েছে, বামেদের জন্য তোলা আছে। প্লাস সেখানে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বর একটা ছবিও রয়েছে, সেটাও যথেষ্ট খোলাখুলি আছে। তো সব মিলিয়ে ভোটারদের সমীকরণটা ঠিক কি এই মুহূর্তে, কি মনে হচ্ছে? উত্তরপাড়ার আসনটা কিন্তু এবারে যদি বামপন্থীদের দিক থেকে দেখা হয়, তাহলে বামপন্থীরা কিন্তু গোটা রাজ্যের বামপন্থীরা গভীর প্রত্যাশা নিয়ে উত্তরপাড়ার দিকে তাকিয়ে রয়েছেন। তার একদমই বাস্তবসম্মত কারণ রয়েছে। সেখানে মীনাক্ষী মুখোপাধ্যায় প্রার্থী, যিনি এই মুহূর্তে দাঁড়িয়ে পশ্চিমবঙ্গের বামপন্থী রাজনীতির সবচাইতে গুরুত্বপূর্ণ যারা সামনের সারির মুখ, তাদের মধ্যে একজন। এবং এটা খুব ইন্টারেস্টিং এই সিটটা এই কারণে যে যখন বামেদের বাজার বেশ খারাপ, সেই সময়ও কিন্তু উত্তরপাড়া আসনটা, উত্তরপাড়া বিধানসভা কিন্তু বেশ খানিকটা ভোট ধরে রেখেছিল বামপন্থীদের পক্ষে। আমরা যদি একটু চট করে পরিসংখ্যানের দিকে তাকাই, তাহলে আমরা দেখব যে 2019 সালের যে পার্লামেন্ট নির্বাচন হয়েছিল, সেই নির্বাচনে বামপন্থীরা ওখানে 18% একটু বেশি ভোট পেয়েছিলেন। তারপরে 2021 সালের যে বিধানসভা নির্বাচন, যেখানে বামপন্থীদের পালে প্রায় কোনো হাওয়াই ছিল না, সেই অবস্থায় দাঁড়িয়েও কিন্তু উত্তরপাড়ায় প্রায় 21.5% ভোট পেয়েছিলেন বামপন্থী প্রার্থী। এবং তারপরে 2 বছর আগে 2024 সালে উত্তর যে লোকসভা নির্বাচন হয়, সেই বিধানসভায় এটা নিশ্চিত ছিল প্রায় যে বামপন্থীরা জিতবেন না, কোনোভাবেই জেতা সম্ভব ছিল না। তা সত্ত্বেও ওই বিধানসভায় দাঁড়িয়ে ওই লোকসভা নির্বাচনে 2 বছর আগের 24-এর লোকসভা নির্বাচনে উত্তরপাড়া বিধানসভায় বামপন্থীরা 25.73% ভোট পেয়েছিলেন। এটা খুব উপেক্ষণীয় সংখ্যা নয়। এবং মীনাক্ষী যেটা করছেন, গত 6 মাস ধরে মীনাক্ষী মুখোপাধ্যায় তিনি উত্তরপাড়ার মাটি কামড়ে পড়ে রয়েছেন এবং উত্তরপাড়ার প্রত্যেকটা গলি উপগলি প্রায় প্রত্যেকটা বাড়িতে মীনাক্ষী পৌঁছে যাচ্ছেন। এবং আমি নিজে উত্তরপাড়ায় গিয়ে দেখেছি, এবং আমরা প্রচুর ভিজুয়ালস যেগুলো আমরা দেখেছি, সেখানেও আমরা দেখেছি যে মীনাক্ষীকে কেন্দ্র করে কিন্তু একটা সত্যিকারের উন্মাদনা যাকে বলে, সেই উন্মাদনা কিন্তু তৈরি হয়েছে এবং একটা আশাও তৈরি হয়েছে। একেবারে বামপন্থী কর্মীদের মধ্যে আশা তৈরি হয়েছে। তার চাইতেও বড় কথা, এই দুটো খুব গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে উত্তরপাড়ায়, যেটা মীনাক্ষীর লড়াই তো কঠিন বটেই। মীনাক্ষীর লড়াই তো কঠিন, কারণ 2021 সালে তৃণমূল কংগ্রেস এখানে 47% ভোট পেয়েছিল, 2024-এ 38.14% ভোট পেয়েছিল, বিজেপি পেয়েছিল 33.52%। কাজেই তৃণমূল এবং বিজেপি ভোটের অঙ্কে বিগত নির্বাচনগুলোতে সিপিএম এর থেকে এগিয়ে রয়েছে। কিন্তু মীনাক্ষী মুখার্জির যে প্রচার, সেই প্রচার কিন্তু একদম প্রত্যেকটা বাড়িতে তিনি পৌঁছে যাচ্ছেন এবং তাকে কেন্দ্র করে একটা ব্যাপক উৎসাহ তৈরি হয়েছে সাধারণ ভোটারদের কাছে। আমি বলছি না বাম কর্মী সমর্থকদের কথা, সাধারণ ভোটারদের কাছে মীনাক্ষীর গ্রহণযোগ্যতাটা কিরকম বুঝছো? আমি এটা বলছি, এটা দুটো দিক রয়েছে। প্রথম দিকটা হচ্ছে উত্তরপাড়ায় যে তৃণমূল বিরোধী ভোট, সেই তৃণমূল বিরোধী ভোট কোন দিকে যাবে, এটার তো একটা লড়াই আছে। বিজেপিও এখানে খাতায় কলমে একজন হেভিওয়েট ক্যান্ডিডেট, যিনি কমান্ডো হিসেবে পরিচিত। কিন্তু তিনি হেভিওয়েট কোন জায়গা থেকে তাকে বলছো? দীপাঞ্জন বাবুকে হেভিওয়েট কোন জায়গা থেকে বলছো? তিনি নিজের পরিচয় দেন কমান্ডো হিসেবে, যদিও সেই পরিচয়কে কেন্দ্র করে প্রচুর বিতর্কের জায়গা রয়েছে। এবং যখন সেই বিতর্কগুলো সামনে আসছে, তখন আমরা কিন্তু বিজেপি প্রার্থীকে খুব কনফিডেন্টলি আমরা সেই বিতর্কগুলোকে ফেস করতে দেখছি না। কাজেই যে ক্রেডিবিলিটির প্রশ্ন, বিজেপি প্রার্থীর যে ক্রেডিবিলিটির প্রশ্ন কিন্তু উত্তরপাড়ার ক্ষেত্রে সেটা খানিকটা ধাক্কা খেয়েছে। এই জায়গায়
জায়গায় দাঁড়িয়ে প্রচুর তৃণমূল বিরোধী ভোটার তারাও কিন্তু মীনাক্ষী মুখোপাধ্যায়ের যে প্রচার সেই প্রচারে আকৃষ্ট হচ্ছেন। তারা হয়তো গত নির্বাচনগুলোতে বিজেপিকেই ভোট দিয়েছেন, কিন্তু মীনাক্ষী একদম বাড়ি বাড়ি পৌঁছে যাচ্ছেন, মানুষের সাথে যোগাযোগ তৈরি করছেন। অন্যদিকে বিজেপি প্রার্থীর বিশ্বাসযোগ্যতার ক্ষেত্রে ঘাটতি, এই দুটোর যে একটা মিশেল সেটা কিন্তু হচ্ছে। আরেকটা কথাও এখানে বলতে হবে, এই উত্তরপাড়া বিধানসভায় তৃণমূল কংগ্রেস বারবার প্রার্থী বদল করেছে। যেমন 2016 সালে যে ভদ্রলোক সাংবাদিক প্রবীর ঘোষাল, তিনি তৃণমূলের হয়ে জিতলেন। আবার 2021 সালে তিনি হয়ে গেলেন বিজেপির প্রার্থী। আবার এবছর তিনি টিকিট পেলেন না। গত বছর টিকিট পেয়েছিলেন কাঞ্চন মল্লিক অভিনেতা, এবছর কাঞ্চন মল্লিক টিকিট পেলেন না, কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের ছেলে তিনি টিকিট পেলেন। কল্যাণ বন্দ্যোপাধ্যায় নিঃসন্দেহে কারুর ভালো লাগুক বা নাই লাগুক, উত্তরপাড়ার এবং ওই গোটা শ্রীরামপুর অঞ্চলের তিনি একজন গুরুত্বপূর্ণ নেতা। কিন্তু তার ছেলেকে নিয়ে যে তৃণমূলের প্রত্যেকে সন্তুষ্ট এরকম নয়। উত্তরপাড়ায় নিশ্চিতভাবেই কিন্তু তৃণমূলের একটা গোষ্ঠীদ্বন্দ্ব রয়েছে। আরেকটা ইন্টারেস্টিং বিষয় হয়েছে, আচ্ছেলাল যাদব বলে একজন ভদ্রলোক, যিনি নির্দল হিসেবে লড়াই করবেন বলে নমিনেশন জমা দিয়েছিলেন, তিনি তার নমিনেশন প্রত্যাহার করেছেন এবং তিনি বিজেপির হয়ে কাজ করবেন। কাজে এরকম জানিয়েছেন, কাজে নানান রকম সমীকরণের একটা জায়গা রয়েছে। আচ্ছা, এই যে আমি একটুখানি এই জায়গাটা যদি ছুঁয়ে যাও, তৃণমূলের গোষ্ঠী দ্বন্দ্বের ফলে উত্তরপাড়ার ভোটারদের যে চাহিদা, উত্তরপাড়া কেন্দ্রের ভোটারদের যে ক্রাইসিস, তারা যেটাকে চাইছেন যে এইটা যেন সমাধান হয়ে যায়, সেইটা কতটা ধাক্কা খেতে পারে এবং সেখান থেকে অন্য দল, আমি মীনাক্ষীর কথাই বলবো, যেহেতু মীনাক্ষী মুখার্জি অনেকটা বেশি মানে অনেক মানে আলোকবৃত্তে রয়েছেন এই মুহূর্তে, তো তাদের কতটা ফায়দা হতে পারে? আমি ওটাই বললাম যে তৃণমূল কংগ্রেসের যখন গোষ্ঠীদ্বন্দ্ব হচ্ছে এবং মীনাক্ষীর বিরুদ্ধে যেহেতু কোনো দুর্নীতির অভিযোগ নেই, কেউ একেবারেই অভিযোগ করতে পারবেন না যে মীনাক্ষী কোনো রকম দুর্নীতির সঙ্গে জড়িত বা এরকম কিছু। মীনাক্ষীর একটা লড়াকু ইমেজ রয়েছে। যারা বাম বিরোধী ভোটার, যারা সিপিআইএম বিরোধী ভোটার, তারাও কিন্তু মীনাক্ষী মুখোপাধ্যায়কে একজন লড়াকু নেত্রী হিসেবেই চেনেন। কাজেই তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বে আমরা খুব এটা নিয়ে কোনো সংশয়ের অবকাশ নেই যে শুধু উত্তরপাড়া নয়, ওই লোকসভা কেন্দ্রের প্রত্যেকটা বিধানসভাতেই যেমন প্রচুর তৃণমূল কংগ্রেস কর্মী কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে রয়েছেন, তেমনি কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বিরোধী লবিও কিন্তু তৃণমূল কংগ্রেসের রয়েছে এবং তাদের কিন্তু এই নির্বাচনে মীনাক্ষী মুখোপাধ্যায় ছাড়া অন্য কোনো বেটার অপশন তাদের কাছে নেই। একই সঙ্গে বলবো যে বিজেপি ভোটাররা, এই যে বিজেপির প্রার্থী যার বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তৈরি হয়েছে, কাজেই যখন তৃণমূলকে হারাতে পারেন সবচাইতে ফিটেস্ট ক্যান্ডিডেট যিনি তৃণমূলকে হারাতে পারেন, সেই জায়গা থেকেও কিন্তু মীনাক্ষীর একটা গ্রহণযোগ্যতা তৈরি হয়েছে। সিপিআইএম দলের কিন্তু 25 থেকে 27% ভোট উত্তরপাড়ায় আছে। সেই ভোটটা হাতে নিয়ে মীনাক্ষী তার জার্নি শুরু করেছেন। এবারে তিনি আরও এই ভোটটাকে আরও 10 থেকে 12% বাড়াতে পারবেন কিনা, তৃণমূল এবং বিজেপির যে বিভিন্ন কারণে বিক্ষুব্ধ ভোটার তাদেরকে নিজের কাছে নিয়ে আসতে পারবেন কিনা, সেটার উত্তর আমরা মে মাসের প্রথম সপ্তাহে পাবো। অফকোর্স। এবার আমরা যদি একটুখানি ভবানীপুর নিয়ে কথা বলি, তোমার কাছে একটু যদি জানতে চাই যে ভবানীপুর খুব স্বাভাবিকভাবেই অত্যন্ত মানে সব থেকে বোধহয় গুরুত্বপূর্ণ একটা আসন হতে চলেছে। তো সেই ক্ষেত্রে মানে সেই জায়গাতে ভবানীপুরের সমীকরণটা, সেখানকার ভোটার, সেখানকার এই সমীকরণটা কি, মানে সেটা কি খুব অবভিয়াস, না সেখানেও কোনো জটিলতার খেলা রয়েছে? এটা দুভাবে দেখতে পারি। একটা হচ্ছে যে অমিত শাহ, নরেন্দ্র মোদী তারা একদম পরিকল্পনা করে শুভেন্দু অধিকারীকে বাঘের মুখে ঠেলে দিলেন, এইভাবে একটা দেখার সুযোগ রয়েছে। কারণ এন্ড অফ দ্য ডে এই কেন্দ্রটার নাম ভবানীপুর, মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ি এই কেন্দ্রে, এবং আমরা যদি তালিকা করতে বসি তাহলে দেখবো অভিষেক বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে তৃণমূলের প্রচুর ওজনদার নেতা, সুব্রত বক্সী থেকে শুরু করে প্রত্যেকে, তারা মদন মিত্র, তারা প্রত্যেকে ভবানীপুরের বাসিন্দা। এবং ভবানীপুরে তৃণমূলের সংগঠন যে কতখানি শক্তিশালী এটা বলার অপেক্ষা রাখে না। কিন্তু ইন্টারেস্টিং হচ্ছে এই নির্বাচনটা আগের নির্বাচনগুলোর মতো নয়। সেই কারণে আমরা যদি দেখি যে ভবানীপুরে এই এসআইআর এর মাধ্যমে বাদ পড়া নামের সংখ্যা 50,612।
50,612টি নাম ভবানীপুর থেকে বাদ গিয়েছে। কাজে এই যে বিপুল সংখ্যক ভোটার, এরা প্রত্যেকেই তৃণমূলের ভোটার এরকম ভাবার কোনো কারণ নেই, প্রত্যেকেই বৈধ ভোটার ছিলেন এটাও ভাবার কোনো কারণ নেই, কিন্তু এটা বুঝতে অসুবিধা হয় না যে একটা বিরাট অংশ তৃণমূল কংগ্রেসের ভোটার। এবং একটি গবেষণা সংস্থা খুব স্পষ্টভাবেই দেখিয়েছে এই বাদ পড়া ভোটারদের অধিকাংশই মুসলিম কমিউনিটির। এবং এটাও মনে রাখতে হবে যে ভবানীপুরে কিন্তু 21% মুসলিম বাসিন্দা রয়েছেন, 21% মুসলিম ভোটার রয়েছেন। সেই অংশের কিন্তু একটা বড় অংশের ভোটার তারা কিন্তু বাদ পড়ে গিয়েছেন। কাজেই লড়াইটা ইন্টারেস্টিং হয়েছে। একই সঙ্গে ডেমোগ্রাফিটাও খুব গুরুত্বপূর্ণ। আমরা জানি যে ভবানীপুর কার্যত একটা মিনি ইন্ডিয়া। এখানে শিখ কমিউনিটির বাস রয়েছে। সেই শিখ কমিউনিটির সঙ্গে কথা বলতে গিয়ে সম্প্রতি শুভেন্দু অধিকারী বিক্ষোভের মুখে পড়েছিলেন। এখানে ব্যাপক সংখ্যক অবাঙালি ভোটার রয়েছেন যারা ফ্ল্যাট বাড়িগুলোতে থাকেন, তারা রয়েছেন। এখানে গুজরাটি এবং মারোয়াড়িদের একটা ভালো পপুলেশন রয়েছে। কাজেই সব মিলিয়ে কিন্তু ভবানীপুর একেবারেই মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য একেবারেই কেক ওয়াক, এইটা বলবার কিন্তু আমি কোনো কারণ দেখছি না। এবং আমরা যদি আরেকটু সংখ্যাতত্ত্বের দিকে যাই, সেটাও কিন্তু আমাদের খুব বেশ কিছু ইন্টারেস্টিং জায়গায় নিয়ে যাবে। মুখ্যমন্ত্রীর কেন্দ্র ভবানীপুরে 2024 সালের যে পার্লামেন্ট ইলেকশন, সেখানে বিজেপি এবং তৃণমূলের মধ্যে ফারাক ছিল মাত্র 6%। মাত্র 6%। তৃণমূল কংগ্রেস ভোট পেয়েছিল 46.66%, বিজেপি ভোট পেয়েছিল 40.46%। মাত্র 6%-এর ফারাক ভবানীপুরে। এবং সিপিআইএম ওখানে 10-11% ভোট পায়, যদিও 7 থেকে 10% মতো ভোট সিপিআইএমের ওখানে রয়েছে। সিপিআইএম যদি আরেকটু বেশি ভোট পায় তাহলে সেই ভোটটা কোন দিক থেকে সিপিএমে আসছে? বাঙালির ভোট যদি সিপিএম খানিকটা পায়, যেটাই হওয়ার সম্ভাবনা ভবানীপুরের ক্ষেত্রে বেশি। বহু জায়গায় সিপিএম বিজেপির ভোট কাটবে, বিজেপির থেকে ভোট বামের ঘরে হয়তো ফিরবে বলে অনেকে মনে করছেন। ভবানীপুরের বাস্তবতা যারা জানেন তারা জানেন যে বিজেপির ভোট কিন্তু ওখানে ফিক্সড ভোট, বিজেপির ভোট ফিক্সড ভোট। তো সেক্ষেত্রে শুভেন্দু অধিকারীকে কি, মানে তার কি গ্রহণযোগ্যতাটা কতটা? শুভেন্দু অধিকারীর গ্রহণযোগ্যতা তো রয়েছে এই জায়গা থেকে, যেহেতু ভবানীপুরের একটা বড় অংশের মানুষের কাছে বিজেপির একটা গ্রহণযোগ্যতা রয়েছে। 2019 সালের লোকসভা নির্বাচনের পরিসংখ্যানের দিকে যদি আমরা একবার দেখি, তাহলেও কিন্তু তৃণমূল কংগ্রেসের চিন্তার যথেষ্ট কারণ রয়েছে। 2019 সালের লোকসভা নির্বাচনে ভবানীপুর বিধানসভায় তৃণমূল আর বিজেপির মধ্যে ফারাক ছিল 2% ফারাক ছিল। তৃণমূল প্রার্থী পেয়েছিলেন 45% ভোট, বিজেপি পেয়েছিল 43% ভোট। 2021-এ অবশ্যই অনেকটা গ্যাপ, প্রথমে শোভনদেব চট্টোপাধ্যায়, পরে মমতা বন্দ্যোপাধ্যায় বিরাট ব্যবধানে যেতেন, কিন্তু আবার যেটা বললাম 2024 সালে এই গ্যাপটা আবার 6% হয়ে যাচ্ছে। এই 2 থেকে 6% গ্যাপ এবং তার সঙ্গে প্রায় 2.5 লক্ষ মানুষের নাম বাদ যাওয়া, তাদের বিরাট অংশ মুসলিম কমিউনিটির, এর ফলে ভবানীপুরের খেলাটা কিন্তু খুব ইন্টারেস্টিং জায়গায় দাঁড়িয়ে রয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় অ্যাডভান্টেজ। মমতার নামে ভবানীপুরের অনেকখানি ভোট হয়, কিন্তু বিজেপি বা শুভেন্দু অধিকারী ভবানীপুরে কিন্তু দাঁড়িয়ে থেকে হারবেন বলে লড়ছেন না। অবশ্যই আমাদের তো এই নজর রাখতেই হবে, যদিও খুব বেশি দিনের অপেক্ষা নয়। এই উত্তরগুলো আমরা পেতেই থাকবো, পেয়ে যাব ধীরে ধীরে। আর তার আগে উত্তর খোঁজার কাজও আমাদের চলবে, প্রশ্ন করব আমরা, উত্তর দেবে অর্ক। আজকে এই অবধি।